হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং আজকে আমাদের বিষয় হলো ন্যারেশন চেঞ্জ। এবং দেখো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের আজকে আমরা 4 নম্বর ক্লাস করছি। গত 3টে ক্লাসে আমরা করেছিলাম ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের সম্পূর্ণ নিয়ম এবং তার কিছু প্র্যাকটিস সেট। তো আজকে আমরা করব ন্যারেশন চেঞ্জের গোটা নিয়ম। ওকে, তো আজকের ক্লাসটা কিন্তু খুবই বড় হতে চলেছে। তো এই সমস্ত ক্লাস তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন, এক্সারসাইজ মেন, কলকাতা পুলিশ মেন 2021, এসএসসি জিডি এক্সাম, এই সমস্তর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের জন্য এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো সপ্তাহে 2 দিন অর্থাৎ ফ্রাইডে এবং স্যাটারডে করে নিয়ে আসা হবে। প্রতিদিন তোমরা দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। প্রচুর নিয়ম শিখতে পারবে। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু হবে। তোমাদেরই এটা রিকোয়েস্ট ছিল, তো সেই জন্যই ন্যারেশন চেঞ্জ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। কি কি নিয়ম কানুন রয়েছে ন্যারেশন চেঞ্জের ওপর সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, ন্যারেশন বা স্পিচ কাকে বলে? বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকেই বলা হয় স্টেটমেন্ট বা ন্যারেশন। দেখো, সহজভাবে বলতে গেলে বক্তা যা বলে তাই হলো ন্যারেশন। ওকে, বক্তার কথাটাকে যদি আমরা হুবহু তুলে দিই বা হুবহু একদম ইনভাইটেড কমার মধ্যে তুলে দিই সেটাই হলো ন্যারেশন। দেখো এক্সাম্পল, দেখো নজরুল সেড টু নিনজা, অর্থাৎ নজরুল বলে একটা ব্যক্তি নিনজা নামক একটা ব্যক্তিকে বলল, ঠিক আছে, সেড টু অর্থাৎ বলল, ইউ আর ভেরি পোলাইট, তুমি হলে খুবই ভদ্র। এই যে তুমি হলে খুবই ভদ্র, এটাই হলো কি ন্যারেশন। অর্থাৎ এই নজরুলের কথাটা কোনটা? ইউ আর ভেরি পোলাইট। এই নজরুলের কথাটাই ডাইরেক্টলি এখানে তুলে দেওয়া হয়েছে ইনভাইটেড কমার মধ্যে। তো এটাই হলো ন্যারেশন। ওকে, নেক্সট দেখো ন্যারেশন। তাহলে কি বুঝলাম আমরা? বক্তা যা বলে তাহাই ন্যারেশন বা উক্তি। এবার ন্যারেশন 2 প্রকার রয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ বক্তা যে বলছে সেটাকে হুবহু তুলে দিলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ বক্তা যে কথাটা বলছে সেটাকে একটু ঘুরিয়ে বলা, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তো এই 2 ধরনের ন্যারেশন আমাদের করতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসে ডাইরেক্ট ন্যারেশন দিয়ে, আমাদের পরিবর্তন করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। অনেক সময় উল্টোটাও দিয়ে থাকে, ইনডাইরেক্টে দিয়ে দেয়, আমাদের ডাইরেক্টে করতে হয়, কিন্তু সেটা খুবই কম সময় দিয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ন্যারেশনটা প্রশ্নে দিয়ে দেবে, আমাদের করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। দেখো, ডাইরেক্ট ন্যারেশন আমরা কাকে বলবো? যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইহাকে ইনভাইটেড কমার মধ্যে রাখা হয়। কি বললাম? যখন কোনো ব্যক্তি যা কথা বলছে সেটাকে কোনো রকম পরিবর্তন করব না, সেটাকে অবিকল একদম হুবহু সেই কথাটাকে ইনভাইটেড কমার মধ্যে যদি আমরা রেখে প্রকাশ করি, সেটা হয়ে যাবে ডাইরেক্ট ন্যারেশন। এবং ইহাকে ইনভাইটেড কমার মধ্যে রাখা হয়। এই ইনভাইটেড কমার মধ্যে এই কারণেই রাখা হয় যে বক্তা যে কথাটা বলছে সেটা হুবহু সেম রাখা হয়েছে, কোনো রকম পরিবর্তন করা হয়নি। ওকে, দেখো ইনভার্টেড কমার ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃত করে, একে রিপোর্টেড স্পিচ বলে। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বক্তার হুবহু যে ভাষাটা বা হুবহু যে বাক্য বা কথাটা রয়েছে সেটাকে কি বলা হয়ে থাকে? রিপোর্টেড স্পিচ। এবং বক্তার বক্তব্যের বাইরের ভাবকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অর্থাৎ বক্তার বক্তব্যে বাইরের ভাবকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো এইটুকু জিনিস। দেখো এইখানের এই যে ন্যারেশনটা এখানেই বলে দিই, এইটা হলো কি রিপোর্টেড। দেখো এখানে বলেছে রিপোর্টেড স্পিচ, তাহলে এটা হয়ে গেল রিপোর্টেড স্পিচ। এবং এই যে বাইরের সেড টু রয়েছে, এটা কি রিপোর্টিং ভার্ব। আর এইটা হলো রিপোর্টেড স্পিচ। এবং এই পুরো জিনিসটাকে নজরুল সেড টু নিনজা, এইটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু বোঝার চেষ্টা করো। নেক্সট আমরা দেখব ইনডাইরেক্ট ন্যারেশন কি? যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। অর্থাৎ কোনো একটা বক্তা কিছু একটা কথা বলল,
সেটাকে আমরা একটু পরিবর্তন করে তার ভার্ব পরিবর্তন করে যখন আমরা প্রকাশ করব তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়ে থাকে। তো ডাইরেক্ট ন্যারেশন কি, ইনডাইরেক্ট ন্যারেশন কি, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, সেগুলো আমরা জানলাম এতটুকুর মধ্যে। এবার আমরা নিয়ম শিখব, রুলস অফ চেঞ্জিং ন্যারেশন। ন্যারেশনকে চেঞ্জ করার, এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার আমরা নিয়মগুলো শিখব। দেখো, অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স বা কাল অনুসারে কিভাবে আমরা পরিবর্তন করে থাকি। 1 নম্বর নিয়মটা দেখো, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না, কেবল পার্সন পরিবর্তন হয়। কি বোঝাতে চাইলো, আমি আগে একটা উদাহরণ দিই। বললাম হি সেড টু সমীর ইউ আর এ গুড পার্সন। ওকে, হি সেড টু সমীর, সে সমীরকে বললো ইউ আর এ গুড পার্সন। তো দেখো এখানে কি বলছে, এইটা কি, এই যে ইনভাইটেড কমার মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড, ইডি রিপোর্টেড স্পিচ, আর এইটা বাইরে যেটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ওকে, এইবার দেখো কি বলছে, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স হলে, অর্থাৎ এই যে বাইরের যে টেন্সটা রয়েছে সেই টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের বা টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে ভিতরে যেটা রয়েছে তার কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সন পরিবর্তন হয়। ওকে, কেবল পার্সন পরিবর্তন হয়। কিন্তু আমি দেখো এই যে উদাহরণটা দিয়েছি সেটা দেখো পাস্ট টেন্স করে দিয়েছি, তার মানে এখানে পরিবর্তন হবে। তো আমি এখানে একটু প্রেজেন্ট টেন্স করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে কি, হি সেজ সমীর, সে সমীরকে বলে ইউ আর এ গুড পার্সন। এইবার দেখো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই না? তাহলে কি হবে, এই যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি থাকে এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ বাইরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সে হয়, তাহলে ভিতরের এই যে রিপোর্টেড ভার্ব যেটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বের কোনো রকম পরিবর্তন হয় না, শুধুমাত্র কি পরিবর্তন হয়, পার্সন, এই যে ইউটার শুধুমাত্র পরিবর্তন হবে। তো দেখো নেক্সট আমরা একটা উদাহরণ করি, হি সেজ আই অ্যাম ইল, হি সেজ, সে বলে আমি হলাম অসুস্থ। দেখো এই শেষ কথাটা কিসে রয়েছে, শেষ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এটাকে আমরা কি বললাম, যেটু বাইরে রয়েছে এটা যেহেতু, তো বাইরেরটাকে আমরা বলে থাকি রিপোর্টিং স্পিচ, তো বাইরের ভার্বটা হয়ে যাবে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো ভিতরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড ভার্ব। তো রিপোর্টেড ভার্বের কোনো রকম পরিবর্তন হয় না, শুধু কি পরিবর্তন করি, পার্সন। আইটা এখানে কি, আইটা হলো এই সে। তো কি হবে ইনডাইরেক্ট করলে, হি সেজ। এবার দেখো দ্যাট, এইখানে একটি দ্যাট বলে একটা লিঙ্কার নিয়ে আসতে হয় প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। হি সেজ দ্যাট হি ইজ ইল, এবং কি ইনভার্টেড কমা কিন্তু তুলে দিতে হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ন্যারেশন চেঞ্জের প্রথম নিয়মটা। যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে, কোনো রকম পরিবর্তন করতে হবে না, শুধু এই পার্সনটার পরিবর্তন করলেই হয়ে যাবে এবং দ্যাট লিঙ্কারটাকে নিয়ে আসতে হবে মাঝখানে। দেখো রিপোর্টিং ভার্ব অর্থাৎ বাইরের ভার্বটা পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তিত হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। দেখো রিপোর্টেড স্পিচ থেকে ইনডাইরেক্ট করার কিছু নিয়ম নিচে দেখানো হলো। তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম, একটা যদি বাইরের টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, ফিউচার টেন্স থাকে, তার মানে ভিতরের টেন্সটাকে কোনো রকম পরিবর্তন করার দরকার নেই, শুধু পার্সন পরিবর্তন করলেই হবে। কিন্তু
বাইরে যদি অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে ভিতরের অর্থাৎ ইনভাইটেড কমার মধ্যে রিপোর্টেড ভার্বটাকেও আমাদের করসপন্ডিং পাস্ট টেন্সেই করতে হবে এবং তার সাথে পার্সনটাকে তো চেঞ্জ করতেই হবে। তো কিছু নিয়ম নিচে দেখানো হলো, নিচে অর্থাৎ পরের পেজে দেখো উদাহরণগুলো। প্রথম উদাহরণটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে। দেখো হি সেড আই রাইট এ লেটার। দেখো এটা প্রেজেন্ট নয়, এটা হবে পাস্ট, ভুল দেয়া রয়েছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। দেখো হি সেড সে বলল আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। দেখো বাইরে কি রয়েছে পাস্ট, যদি আমাদের ইনভাইটেড কমা তুলে ইনডাইরেক্টলি করতে যাই তাহলে এই রাইট কথাটাকেও কিসে করতে হবে, পাস্টে করতে হবে। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে ন্যারেশন চেঞ্জ কিভাবে হচ্ছে, হি সেড দ্যাট, আমরা লিঙ্কারটাকে নিয়ে আসলাম, এই ইনভার্টেড কমার এইখানটাকে দ্যাট বসাবো, তারপর এই আইটাকে পার্সন চেঞ্জ হচ্ছে, আইটা তো এই অ্যাকচুয়ালি হি, তাহলে হি রোট, পাস্ট টেন্সে করতে হলো আমাদের, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, রোট এ লেটার। আর একটা দেখো 2 নম্বর এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, যেটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভিতরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম রিডিং আইএনজি, সেটার এবার দেখবো কিভাবে আমরা পরিবর্তন হচ্ছে। বাইরে দেখো কি রয়েছে পাস্ট টেন্স রয়েছে, তোমরা ভিতরেরটাকেও আমরা পাস্ট টেন্সে করব। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে পরিবর্তিত হয়ে যাবে এই ন্যারেশন চেঞ্জটা। তো হি সেড, সে বলল, দ্যাট লিঙ্কার, এবার আইটা হচ্ছে হি, তাহলে হি বসিয়ে দিলাম, এখানে অ্যাম ছিল, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কিন্তু বাইরে পাস্ট টেন্স থাকার জন্য ভিতরেরটাও আমাদের পাস্ট টেন্সে করতে হবে, তাহলে হি ওয়াজ করে দিতে হবে, তারপর রিডিং, হি ওয়াজ রিডিং। এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনে হয়ে গেল। ওকে, নেক্সট আরো একটা উদাহরণ দেখব। এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ভিতরে হ্যাভ রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে ভিতরে, সেটার কিভাবে আমরা চেঞ্জ করব। দেখো প্রেজেন্ট পারফেক্টটা বাইরে যদি পাস্ট থাকে তখন সেটা পাস্ট পারফেক্টে পরিণত হয়ে যায়। দেখো কি রয়েছে, হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, সে বলল আমি আমার কাজটা করেছি। তো এটার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে কি হবে, আমরা হি সেড বসাবো, তারপর দ্যাট এইখানে লিঙ্কার বসবে, কমা এবং ইনভার্টেড কমাটা উঠে গিয়ে, তো দ্যাট বসালাম, তো এখানে আইটাও এই সি, সেই মহিলাটা, তাহলে সি বসিয়ে দিলাম। এরপর ছিল প্রেজেন্ট পারফেক্টে, কিন্তু এইখানে কি রয়েছে পাস্ট টেন্স রয়েছে, তো পাস্ট টেন্স থাকার জন্য প্রেজেন্ট পারফেক্টটা কনভার্ট হয়ে যাবে পাস্ট পারফেক্টে, তো সেই জন্য সি হ্যাড ডান। এবার মাইটা কি ছিল, মাইটা অ্যাকচুয়ালি তো এই তার মেয়েটার, তাহলে মাইটা হয়ে যাবে হার, তাহলে সি হ্যাড ডান হার ডিউটি। আশা করি এইটাকেও বুঝতে পেরেছো। তারপর দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভিতরে রিপোর্টেড স্পিচে থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাকে আমরা কিভাবে কনভার্ট করব পাস্ট টেন্স যদি বাইরে থাকে। দেখো দে সেড, তারা বলল, উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে কাজ করছি। তো দেখো এটা পাস্ট টেন্সে কিভাবে করব, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তাহলে আমরা কি বসিয়ে দেবো, দে সেড, দ্যাট লিঙ্কার আনবো, কমা এবং ইনভার্টেড কমা তুলে, এরপর ভিতরে ছিল কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বাইরে সেড রয়েছে পাস্ট টেন্স থাকার জন্য এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভিতরে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো হয়ে যাবে দে, এই উইটা আসলে কি, উইটা আসলে দে হ্যাড বিন, হ্যাভটা হয়ে যাবে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তো খুবই ইজি ন্যারেশন চেঞ্জ, জাস্ট নিয়মগুলো ভালো করে দেখলেই হয়ে যাবে। তো আশা করি এই পেজটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট আরো একটি উদাহরণ, এইবার পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ভিতরে পাস্ট টেন্স দেয়া রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স দেয়া রয়েছে ভিতরে, সেটার আমরা কি করে করব। দেখো হি সেড, সে বলল, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। ঠিক আছে, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখো, যদি ভিতরেও পাস্ট টেন্স এবং বাইরেও পাস্ট টেন্স থাকে, দেখো বাইরে সেড রয়েছে পাস্ট টেন্স এবং ভিতরে রোট, অর্থাৎ এটাও পাস্ট টেন্স রয়েছে, অর্থাৎ বাইরে ভিতরে দুটোই যদি পাস্ট টেন্স থাকে তখন কিন্তু ভিতরেরটা অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে যাবে কিসে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। তো দেখো হি সেড দ্যাট, যেটা আমরা বসে থাকি, হি হ্যাড
দেখো এই যে হি হ্যাড আমাদের নিয়ে আসতে হলো, যেহেতু ভিতরে পাস্ট টেন্স ছিল সেই জন্য বাইরে পাস্ট টেন্স থাকার জন্য দুটো পাস্ট পাস্ট মিলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড রিটেন এ লেটার। আমরা পাস্ট পারফেক্টের নিয়ম আমরা দেখেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয় এবং হ্যাড এই অক্সিলারি ভার্বটা দিতে হয়। নেক্সট আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভিতরে রয়েছে ওয়াজ রিডিং, ভিতরে রয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো বাইরেও পাস্ট এবং ভিতরেও পাস্ট যদি থাকে তাহলে কি হবে, আমরা পারফেক্ট হয়ে যাই। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস রয়েছে তাহলে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। তো উদাহরণটা দেখো, মলি সেড, মলি বলল আই ওয়াজ রিডিং, আমি পড়াশোনা করছিলাম। তাহলে এটা দেখো বাইরে পাস্ট টেন্স রয়েছে, আমরা বসিয়ে দিলাম মলি সেড দ্যাট। ওকে, এরপর যেহেতু ভিতরে পাস্ট টেন্স আবার বাইরেও পাস্ট টেন্স, তাহলে পাস্ট পাস্ট মিলিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং ভিতরে কি রয়েছে রিডিং পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে, সি হ্যাড বিন রিডিং, সি হ্যাড বিন রিডিং। তোমরা দেখেছো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়মগুলো আমরা টেন্সের যখন ক্লাস করেছিলাম সেখানে হ্যাড বিন কথাটা আসতো, তো সেই জন্য এখানে হ্যাড বিন রিডিং কথাটি চলে এসেছে। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আরো একবার বলে দিই, পাস্ট যদি বাইরে থাকে এবং পাস্ট যদি ভিতরে থাকে তাহলে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? এবার যদি সিম্পল পাস্ট থাকে তাহলে সিম্পল পাস্ট হয়ে যাবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স থাকলে কিভাবে পরিবর্তিত হবে। দেখো ভিতরে রয়েছে ফিউচার টেন্স, সেটার কিভাবে পরিবর্তন আমরা করব। সি সেড টু মি, সে আমাকে বলল। সি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। দেখো ভিতরে কি রয়েছে, ফিউচার টেন্স রয়েছে, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, আই সেড টু রয়েছে, তার মানে বাইরের যখন আমরা নিয়ে আসবো এই ইনভাইটেড কমার ভিতর থেকে যখন এটাকে বাইরে বের করব তখন এই ফিউচার টেন্সটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট টেন্সে। ঠিক আছে, পাস্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে ফিউচার টেন্সটা। দেখো সি সেড টু মি, এখানে একটু ভুল দেওয়া রয়েছে, এই যে সেড টু থাকলে বলে দিচ্ছি, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, তো এখানে সেড হবে না, এখানে হবে টোল্ড। সি টোল্ড দ্যাট, এখানে দেখো মিটাও নেই, সি টোল্ড মি দ্যাট। সি উড, এই স্যালটা হয়ে যাবে কি উড হেল্প মি। আইটা অ্যাকচুয়ালি কি, আইটা হচ্ছে সি, তো সেই জন্য সি হয়ে গেল, এবং সি এর সাথে তো স্যাল হয় না, সেই জন্য উইল হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে যেহেতু পাস্ট টেন্স রয়েছে উইলটা হয়ে যাবে উড হেল্প মি। আশা করি এটাও বুঝতে পেরেছো, ফিউচার টেন্স ভিতরে যদি থাকে আর বাইরে যদি তোমার পাস্ট টেন্স থাকে তাহলে কিভাবে পরিবর্তিত হয়। তো আমরা কি জানলাম, বাইরে যদি প্রেজেন্ট পারফেক্ট এবং যদি ফিউচার টেন্স থাকে, এটা হচ্ছে বাইরে, তাহলে কোনো রকম ভিতরের টেন্সের পরিবর্তন করতে দরকার নেই। কিন্তু যদি বাইরে পাস্ট টেন্স থাকে তখন কিন্তু এইভাবে এই 7টা নিয়মে কিন্তু পরিবর্তিত হচ্ছে। তো আশা করি পুরোটা জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব অ্যাকর্ডিং টু মডাল ভার্ব। মডাল ভার্ব অনুযায়ী কিভাবে পরিবর্তিত হবে। ওকে, দেখো উইল, যদি উইল থাকে তাহলে সেটা কিভাবে পরিবর্তিত হবে। দেখো ভিতরে রয়েছে উইল, তো উইল, শ্যাল, মে, ক্যান, এগুলো হচ্ছে সবই মডাল ভার্ব। মডাল ভার্বগুলো কি কি, মে, ক্যান, উইল, শ্যাল, এইগুলো হচ্ছে সব মডাল ভার্ব। তো এইগুলো যদি থাকে কিভাবে পরিবর্তিত হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, এবং প্রত্যেকের বাইরে কি থাকবে, বাইরে থাকবে পাস্ট টেন্স। বাইরে দেখো সবার প্রত্যেকের কি রয়েছে, পাস্ট টেন্স রয়েছে। দেখো কিভাবে পরিবর্তিত হবে। রিতা সেড টু মি, রিতা আমাকে বলল ইউ উইল গো হোম টুমরো, তুমি পরের দিন বাড়ি যাবে। তাহলে রিতা সেড টু মি, আমি একটু আগে বললাম সেড টু থাকলে কি বসাতে হয়, টোল্ড বসাতে হয়। তাহলে রিতা টোল্ড মি, তারপরে লিঙ্কার হিসাবে এখানে কি বসাবো, দ্যাট বসাবো। ঠিক আছে, লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। এইবার এই যে রিতা সেড টু মি ইউ উইল, তাহলে ইউটা কে, ইউটা হচ্ছে আমি না, তাই তো, ইউটা হচ্ছে আমি বাড়ি যাব, তো এখানে হয়ে যাবে আই। এবার যেহেতু উইল ছিল ভিতরে, কিন্তু যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তাহলে উইলটা তো আর উইল থাকবে না, পাস্ট টেন্স অনুযায়ী ভিতরের
এই উইলটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে আই উড গো হোম টুমরো। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট শ্যাল দিয়ে দেখব। রিফাত সেড, রিফাত বলল আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, রিফাত বলল আমি এই কাজটা করব। তো দেখো বাইরে সেড রয়েছে, তার মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, তার মানে কি হবে রিফাত সেড, রিফাত বলল দ্যাট, যে দেখো আইটা অ্যাকচুয়ালি কি এই রিফাত, তো রিফাতটা এখানে মেয়ে হিসাবে ধরা হয়েছে, তোমরা ছেলে হিসাবে ধরলে হি দিতে পারো। তো রিফাত সেড দ্যাট সি, এবার স্যালটা এখানে এই সি এর সাথে তো স্যাল যায় না, সি এর সাথে উইল যায়, তো উইলটা হয়ে যাবে উড টু ডু দ্য ওয়ার্ক, উড ডু দ্য ওয়ার্ক, এটা টু হবে না, এটা ডু হবে, ওকে, ডু দ্য ওয়ার্ক। নেক্সট ক্যান দিয়ে করব। দেখো হি সেড আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, সে বলল আমি এই কাজটা করতে পারবো, আমি এই কাজটা শেষ করতে পারবো। দেখো হি সেড, সে বলল, দ্যাট, যে এই আইটাকে হি, তাহলে হি বসিয়ে দিলাম, তো হি এই ক্যানটা পরিবর্তিত হয়ে যাবে বাইরের পাস্ট টেন্সের জন্য কুড ফিনিশ দ্য ওয়ার্ক। নেক্সট আমরা দেখব মে দিয়ে। প্রীতম সেড, প্রীতম বলল আই মে গো টু স্কুল, আমি স্কুল যেতে পারি, তাহলে প্রীতম সেড দ্যাট, প্রীতম বলল যে এই আইটাকে প্রীতম, তার মানে হি হয়ে যাবে, হি মে থেকে হয়ে যাবে বাইরের পাস্ট টেন্সের জন্য মাইট গো টু স্কুল। তাহলে কি পরিবর্তন হচ্ছে, পাস্ট টেন্স থাকে উইল থাকলে হয়ে যাবে উড, শ্যাল থাকলে হয়ে যাবে শুড, মে থাকলে হয়ে যাবে মাইট, ক্যান থাকলে হয়ে যাবে কুড। ওকে, এগুলো পাস্ট টেন্সের জন্য, বাইরে পাস্ট টেন্স থাকার জন্য এগুলো পরিবর্তন হচ্ছে। নেক্সট অ্যাকর্ডিং টু পার্সন, পার্সন অনুযায়ী কিভাবে পরিবর্তন হবে। দেখো রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। কি বলা হচ্ছে, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ভিতরের এই যে স্পিচটা রয়েছে তার ফার্স্ট পার্সন, দেখো ফার্স্ট পার্সন আই রয়েছে, তো সেই ফার্স্ট পার্সনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ এই যে ভার্ব রয়েছে তার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী এই হচ্ছে ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে। অর্থাৎ এটা যদি হি থাকে তাহলে আমাদের আইটাকে পরিবর্তন করে ইনডাইরেক্টে হি করতে হবে। দেখো উদাহরণ, হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাড ডান মাই ডিউটি, আমি আমার কাজটা করেছি। ওকে, তাহলে দেখো হি টোল্ড মি, সে আমাকে বলল, সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, দ্যাট, যে সে আমাকে বলল যে, এই আইটা এবার কে, আইটা তো সে, এই হি, তাহলে হয়ে যাবে আইটা হি, হি হ্যাড ডান হিজ ডিউটি। দেখো ইভেন মাই জিনিসটাও কিন্তু পরিবর্তন হয়েছে, তো মাইটাও কি অ্যাকচুয়ালি সেই লোকটা বা হি, তো সেই জন্য এখানে হয়ে গেছে মাইটা হিজ ডিউটি। বুঝতে পেরেছো আশা করি এই জিনিসটা। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম, রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। আগেরটা কি ছিল ফার্স্ট পার্সন, আগেরটা ছিল ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি সেকেন্ড পার্সন থাকে অর্থাৎ এই যে ভিতরে এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে, দেখো ইউ, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ এইখানে অবজেক্ট মি, এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। ওকে, দেখো উদাহরণটা, এখানে কিন্তু এই হি অনুযায়ী পরিবর্তন হবে না, যদি এখানে ফার্স্ট পার্সন থাকতো, এখানে যদি ফার্স্ট পার্সন থাকতো তখন হির সাথে পরিবর্তিত হতো, কিন্তু এখানে ইউ রয়েছে সেকেন্ড পার্সন, তখন সেকেন্ড পার্সন থাকলে এইখানে এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে, হি সেড টু মি, সেড টু থাকলে হয়ে যায় টোল্ড, তাহলে কি করলাম, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, তুমি তোমার কাজটি করেছো। এখানে তুমি বোঝাতে কাকে বোঝানো হচ্ছে, আমাকে বলছে, আমাকে বলছে, তার মানে এই তুমিটা অ্যাকচুয়ালি আমি, তো এখানে হয়ে যাবে আই, আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে একটু ভুল রয়েছে, এখানে হ্যাভ তো হবে না যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, তাহলে কি হবে এখানে আই হ্যাড ডান মাই ডিউটি। ওকে, এখানে একটু ভার্ব ভুল ছিল, তো ছেড়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জিনিসটা কিভাবে হলো। নেক্সট আরো একটা দেখবো থার্ড পার্সন অনুযায়ী, আমরা ফার্স্ট পার্সন দেখলাম, সেকেন্ড পার্সন দেখলাম এবং থার্ড পার্সন। রিপোর্টেড স্পিচে
অন্তর্গত থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এটা সবথেকে ইজি নিয়ম। যদি এই রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা যাই থাকুক, থার্ড পার্সন নাম্বারই থাকুক, থার্ড পার্সনের কোনো রকম পরিবর্তন করতে হয় না, যেমন থাকবে সেই রকম বসিয়ে দেবো। দেখো, আই সেড টু ইউ, আমি তোমাকে বললাম, ঠিক আছে। হি হ্যাজ ডান হিজ ডিউটি, সে তার কাজটি করেছে। তাহলে কি করলাম, এখানে সেড টুর জন্য টোল্ড বসালাম। তাহলে আই টোল্ড ইউ, আমি তোমাকে বললাম, দ্যাট, যে, দেখো থার্ড পার্সন হি, আমরা হিটা একদম বসিয়ে দিলাম। হি, এবার যেহেতু হ্যাজ ভিতরে প্রেজেন্ট কিন্তু বাইরে পাস্ট, তাহলে হ্যাজটা হয়ে যাবে হ্যাড। হি হ্যাড ডান হিজ ডিউটি। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। তো পার্সন অনুযায়ী কিভাবে চেঞ্জ হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে বুঝতে পেরেছো। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, এবং থার্ড পার্সন থাকলে কোনো রকম পরিবর্তন হয় না। দেখো এক্সেপশনাল, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। আমরা উদাহরণ দেখব। ব্যতিক্রমটাও আমাদের দেখতে হবে যদি বাই চান্স পরীক্ষায় দিয়ে দেয়। দেখো, উই দ্বারা মানব জাতি বোঝালে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার পরিবর্তন হয় না। উই দ্বারা যদি উই থাকে, উই দ্বারা যদি মানব জাতি বোঝায়, তাহলে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্টে তার কিছু পরিবর্তন হয় না। উদাহরণ দেখলে বুঝতে পারবে। টিচার সেড, টিচার বলল, উই আর মর্টাল। দেখো, টিচার বলল আমরা মরণশীল। দেখো, এটা সমস্ত পৃথিবীর একটা সত্য ঘটনা এবং মানব জাতিকে বোঝাচ্ছে। অর্থাৎ এই উই এর মধ্যে কে ইনক্লুড রয়েছে? টিচার নিজেও ইনক্লুড রয়েছে, ঠিক আছে। এই টিচার নিজেও ইনক্লুড রয়েছে, সেই জন্য এখানে কোনো রকম পরিবর্তন করতে হবে না। তাহলে কি করব, টিচার এখানে টোল্ড হবে না, এখানে সেড টু নেই, এখানে একটু ভুল দেওয়া রয়েছে। আমি এগুলো যখন তোমরা ডকুমেন্টসটা পাবে, এই পুরো ফাইলটা পাবে, আমি সেগুলো সব সেরে দেবো। যেখানে যেখানে ভুল রয়েছে আমি প্রত্যেকটা জিনিস সেরে কারেকশন করে তোমাদের কিন্তু পুরো এই নোটটা দিয়ে দেবো। ওকে, দ্য টিচার সেড দ্যাট, টিচার বললো যে উই আর মর্টাল। এটা একটা সত্য ঘটনা, চিরসত্য ঘটনা এবং সমস্ত মানব জাতিকে বোঝাচ্ছে, যার মধ্যে টিচারও ইনক্লুড রয়েছে। সেই জন্য এই উইটার কোনো রকম পরিবর্তন হলো না। এটা হচ্ছে একটা এক্সেপশনাল বা ব্যতিক্রম। নেক্সট আর একটা নিয়ম আমরা দেখব। উই যদি বক্তা যাকে উদ্দেশ্য করে উভয়কেই বোঝায়, তবে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। এটাও কিন্তু একটা ব্যতিক্রম। দেখো কি বলছে, উই যদি বক্তা অর্থাৎ স্পিকার হয়ে থাকে, উই যদি স্পিকার নিজে হয়ে থাকে এবং যাকে উদ্দেশ্য করে অর্থাৎ পার্সন স্পোকেন টু অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে, তবে ইনডাইরেক্ট স্পিচে তার কোনো রকম পরিবর্তন হয় না। দেখো উদাহরণ দেখলেই বুঝতে পারবো। হি সেড টু মি, সে আমাকে বলল, উই শুড ডু আওয়ার ডিউটি। অর্থাৎ কি বোঝাচ্ছে এখানে, এই যে বলছে এবং যাকে বলছে সেখানে এই উই কথাটা দুজনেই ইনক্লুড, আমিও ইনক্লুড আবার সেও ইনক্লুড। দেখো, সে আমাকে বলল আমাদের দায়িত্ব পালন করা উচিত, তার মানে এই আমাদের মধ্যে যে বলছে সেও ইনক্লুড রয়েছে আর যাকে বলছে সেও ইনক্লুড রয়েছে। তো সেই জন্য এখানে উইটা অ্যাকচুয়ালি এই দুজনেই, হিও আর মিও। তো সেই জন্য এখানে উইটার কোনো রকম পরিবর্তন হবে না। তো দেখো কি হবে, সেড টু থাকলে টোল্ড হয়। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে উই শুড ডু আওয়ার ডিউটি, আমাদের কর্তব্যটা পালন করা দরকার। তো এখানে যে বক্তা এবং যাকে বলছে সেই দুজনই কিন্তু এই উই এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে, সেই কারণে উই এর কোনো রকম পরিবর্তন হবে না। সিমিলারলি আগেরটাও দেখলাম, টিচার নিজেই এই উই এর মধ্যে ইনক্লুড ছিল, সেই কারণে উইটার কোনো রকম পরিবর্তন হয়নি। তো এই দুটো ব্যতিক্রম নিয়ম। এবং সাম এক্সট্রা টিপস, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখে নেব। দেখো এক্সট্রা টিপস, রিপোর্টিং ভার্বে সে বা টেলের ব্যবহার। দেখো 1 নম্বর এক্সট্রা টিপস দেখে নেব। রিপোর্টিং ভার্বে সে বা টেল থাকলে কিভাবে সেটার পরিবর্তন করব আমরা দেখব। দেখো, রিপোর্টেড ভার্ব হিসাবে সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট উভয় স্পিচেই ব্যবহৃত হয়। যদি সে থাকে তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোতেই আমরা বসিয়ে দেব, তবে ইনডাইরেক্ট স্পিচে সে ব্যবহার না করাই ভালো। রিপোর্টিং ভার্ব হিসাবে টেল সাধারণত ডাইরেক্ট ন্যারেশনে ব্যবহৃত হয় না, টেলের পর অবশ্যই একটি ইনডাইরেক্ট বা অবজেক্ট বসাতে হবে, যেমনটা আমরা দেখলাম সেড টু মি,
এই যে মি একটা অবজেক্ট কিন্তু বসাতে হচ্ছে, তবেই কিন্তু টেল কথাটা বসবে। যদি সে টু থাকে তবেই কিন্তু টেল হবে। ওকে, এবং সের পর যদি অবজেক্ট বসাতে হয় তবে অবজেক্টের পূর্বে টু বসে, টেলের পর টু বসে না। মানে কি বলতে চাইলো এটা আমি সম্পূর্ণরূপে বলে দিচ্ছি। দেখো, যদি এই বাইরে যে রিপোর্টিং স্পিচ রয়েছে সেই রিপোর্টিং স্পিচে যদি সে থাকে তাহলে ডাইরেক্ট আমরা সে বসিয়ে দেবো। সে থাকলে সেড থাকলে সেড বসবে, শেষ থাকলে শেষ বসবে। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট বসিয়ে দেবো। কিন্তু যদি থাকে সে টু তাহলে হয়ে যাবে কি টেল, যদি থাকে শেষ টু তাহলে হয়ে যাবে টেলস, আর যদি থাকে সেড টু তাহলে হয়ে যাবে টোল্ড। ঠিক আছে, এইভাবে পরিবর্তন হবে। এই জিনিসটাই ওখানে লাইনের মাধ্যমে বলে দেওয়া হয়েছে, যেটা একটু বুঝতে হয়তো অসুবিধা হবে তোমাদের। দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবো। রকি সেড টু জ্যাক, রকি জ্যাককে বলল আই লাইক টু রিড নোভেলস, আমি নোবেল পড়তে ভালোবাসি। তাহলে দেখো এখানে সেড টু রয়েছে, আমরা এক্ষুনি বললাম সেড টু থাকলে কিভাবে পরিবর্তন হয়, টোল্ড হয়ে যায়। তাহলে রকি টোল্ড জ্যাক দ্যাট, এই আইটা রকি, তাহলে হি যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তাহলে লাইকটা হয়ে যাবে লাইকড টু রিড নোভেলস। তাহলে কিভাবে পরিবর্তন হলো, সেড টু থাকলে টোল্ড হয়, সে টু থাকলে অর্থাৎ টু জিনিসটা থাকলেই সেটা হবে টেল, এস যোগ থাকলে টেলস, আর পাস্ট টেন্স থাকলে টোল্ড। আর যদি শুধুমাত্র সে সেড সেস থাকে তাহলে ডাইরেক্ট এগুলোই বসে যাবে। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ, রিপোর্টেড স্পিচে কোনো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য অর্থাৎ অভ্যাসগত বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করলে ভার্বের কোনো রকম পরিবর্তন হয় না। যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ এই যে ভিতরের যে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেইটা যদি চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত ধর্ম বোঝায়, সেটার কোনো রকম বাইরে যাই টেন্স থাক, পাস্ট টেন্স থাক, পাস্ট পারফেক্ট থাক, যাই টেন্স থাক, সেটা কিন্তু কোনো রকম পরিবর্তন আমরা করব না। দেখো, হি সেড, সে বলল আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরপাক খায়। ঠিক আছে, তো দেখো এইটা চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরপাক খায়, এটা কিন্তু একদম চিরসত্য। তো এটার কিন্তু কোনো রকম পরিবর্তন করব না। দেখো কিভাবে করব, হি সেড দ্যাট, সে বলল যে, আমরা বসিয়ে দিলাম, বাদ বাকি যা রয়েছে পুরোটা আমরা হুবহু বসিয়ে দেবো, তাহলেই ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। দেখো, আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবার যদি আমরা এটা চেঞ্জ করে দিতাম, তাই মুভসটাকে যদি বাইরে পাস্ট টেন্স আছে সেটা ভেবে যদি মুভড করে দিতাম তাহলে মিনিংটা অন্যরকম দাঁড়াতো, যে আর্থ অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরপাক খেত, এখন আর খায় না। তো সেটা তো ঠিক নয়। তো সেই জন্য চিরসত্যটাকে কোনো রকম ভাবে পরিবর্তন করা চলবে না, যাই টেন্স থাকবে সেই রকম অনুযায়ী জাস্ট রেখে দেবো, যা শুধু লিঙ্কারটা যোগ করব, তারপর যা থাকবে বসিয়ে দেবো। এটা সব থেকে সহজ নিয়ম। নেক্সট, কিছু শব্দগুলো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয়, যেগুলো তোমাদের একটু জানতে হবে। যেমন দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি কি পরিবর্তন হয়। টুডে থাকলে দ্যাট ডে, ভিভিআই, এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, পরীক্ষায় কিন্তু এই রকম ভাবেই দেবে, টুডে দিয়ে দেবে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্টে তোমাদের খুঁজতে হবে যে দ্যাট ডে কোথায় রয়েছে। ওকে, তো টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দোজ, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। তারপরে দেখো, হেয়ার থাকলে দেয়ার, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগো থাকলে বিফোর, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, কাম থাকলে গো, টু নাইট থাকলে দ্যাট নাইট, দাস থাকলে শো, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হিতার থাকলে দিদার, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন। ওকে, তো এইগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো বলে দিচ্ছি। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দাস থাকলে শো, তারপর টু নাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট মান্থ থাকলে প্রিভিয়াস মান্থ, এগো থাকলে বিফোর, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে দেয়ার, এটা একটু আগেই করলাম,
এবং এই তিনটেও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু পরিবর্তন করতে হবে ডাইরেক্ট স্পিচের যে শব্দগুলো সেটা ইনডাইরেক্টে যখন নিয়ে যাব। এছাড়াও আমরা যেগুলো বললাম, সে টু থাকলে টেল, সেস টু থাকলে টেলস এবং সেড টু থাকলে টোল্ড। ওকে, এইভাবে পরিবর্তন করতে হবে। নেক্সট দেখো প্রথমে কি রয়েছে, বাক্যের শ্রেণীবিভাগ অনুযায়ী ন্যারেশন চেঞ্জের রূপান্তর। অর্থাৎ কত ধরনের বাক্য আমরা দেখে থাকি, আমরা মোটামুটি 5 ধরনের বাক্য দেখে থাকি। সেই 5 ধরনের বাক্য কি কি দেখো, অ্যাসার্টিভ বাক্য, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বা নর্মাল যে বাক্যগুলো হয়ে থাকে। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। ইম্পারেটিভ অর্থাৎ আদেশ সূচক, ঠিক আছে, আদেশ, উপদেশ, এইরকম বাক্যকে বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছা প্রকাশ, ইচ্ছা, প্রার্থনা, এইরকম মূলক বাক্যকে বলা হয় অপটেটিভ। এবং এক্সক্লেমেটরি হলো বিস্ময় সূচক, ঠিক আছে, বিস্ময় সূচক বাক্যকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ নর্মাল যে সেন্টেন্সগুলো হয়ে থাকে হ্যাঁবাচক, সেই রকম বাক্যকে আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করব দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যা যা করণীয় নিচে দেওয়া হলো। দেখো অপশান 1-এ সেড টু থাকলে তার পরিবর্তে টোল্ড বসে। এইটা আমি কিন্তু গত ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে, এই টুটা কিন্তু উঠে যাবে। তারপর দেখো ইনভার্টেড কমা যেটা থাকে সেটা উঠে গিয়ে কনজাংশন বা লিঙ্কার হিসাবে দ্যাট শব্দটি বসবে। এটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম, আমি লিখে দিয়েছিলাম। তারপর দেখো কনজাংশনের পর অর্থাৎ এই দ্যাটের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটসেট্রা, ঠিক আছে, বাকি যেটা থাকবে সেটা বসে যাবে। এবং পার্সন ও টেন্সের পরিবর্তন করতে হয় এই অ্যাসার্টিভ সেন্টেন্সে। ওকে, তাহলে কি কি দেখলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি কি করণীয়। যদি সেড টু কথাটা থাকে তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড বসবে, ইনডাইরেক্টে টু শব্দটা উঠে যাবে। তারপর ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমাদের বসাতে হবে দ্যাট শব্দটি, এটা কনজাংশন হিসাবে। এবং কনজাংশনের পরে ভিতরের যে অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটাকে সাজাবো কিভাবে, সাবজেক্ট ভার্ব তারপরে যেটা বাকিটা থাকবে সেটা। এবং পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবং পার্সন এবং টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা গত ক্লাসে শিখে নিয়েছি। ওকে, নেক্সট দেখো উদাহরণটা আমরা দেখব। যেমন দ্য পুয়ার ম্যান সেড টু মি আই অ্যাম ভেরি হাংরি। দরিদ্র লোকটি আমাকে বলল আমি খুব ক্ষুধার্ত। তো এই দ্য পুয়ার ম্যান দেখো এখানে সেড টু রয়েছে, তার মানে এটাই সেড টু উঠে গিয়ে ইনডাইরেক্ট যখন করব তখন কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। দেখো দ্য পুয়ার ম্যান বসিয়ে দিলাম, তারপরে সেড টু জায়গায় কি দিয়েছি, টোল্ড দিয়েছি, তারপর মি ছিল মি বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে এখানে ইনভার্টেড কমা রয়েছে, এইখানে একটা এইখানে একটা, এই দুটো তুলে দিলাম, দিয়ে কি বসালাম, কনজাংশন দ্যাট বসালাম। একটু আগে নিয়মে বললাম যে কনজাংশন দ্যাট বসাতে হবে, দ্যাট বসালাম। এরপর কি বললাম, সাবজেক্ট প্লাস ভার্ব তারপর এটসেট্রা। আচ্ছা এখানে আই বসেছে, অর্থাৎ এই আইটা আসলে কি, আইটা আসলে এই দ্য পুয়ার ম্যান আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্ট পার্সনের পরিবর্তনটা এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হয়। এখানে সাবজেক্ট পুয়ার, তো সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এই আইটাকে এই পুয়ার ম্যান, তো এখানে হয়ে যাবে হি। এবার হি এর পর দেখো এখানে কি রয়েছে, রিপোর্টেড স্পিচের ভিতরে অ্যাম ছিল, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে ছিল, কিন্তু প্রেজেন্ট টেন্সে তো আর রাখলে হবে না, আমাদের পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। বাইরে সেড টু অর্থাৎ পাস্ট টেন্স, সেড এটা হলো পাস্ট টেন্সে রয়েছে, তো আমাদের হি এর সাথে ওয়াজটা বসাতে হবে পাস্ট টেন্স করার জন্য। তাহলে হি ওয়াজ ভেরি হাংরি যেটা বসেছিল সেটা বসিয়ে দিলাম। তো এইটা হলো পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য।
তো কিভাবে হলো দেখো, নিচে সুন্দরভাবে লেখা রয়েছে, দ্য পুয়ার ম্যানকে অপরিবর্তিত রাখা হয়েছে, পুয়ার ম্যান যেমন ছিল বসে গেছে। সেড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, যেটা একটু আগে বললাম সেড টু থাকলে সেখানে টোল্ড ব্যবহার করতে হবে। যদি এখানে শুধুমাত্র সেড থাকতো তাহলে আমরা সেডটাকেই বসিয়ে দিতাম, যেটা গত ক্লাসে শিখেছিলাম আমরা। সেড থাকলে, সে থাকলে, শেষ থাকলে এগুলো সব বসে যাবে, কিন্তু যদি টু যুক্ত থাকে তখন আমরা করব এই হয় পাস্ট টেন্স থাকলে টোল্ড এবং প্রেজেন্ট টেন্সে থাকলে টেল বা টেলস। দেখো টু উঠে যাবে, টু উঠে গেছে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসেছে, আমরা দ্যাট বসিয়েছি। ফার্স্ট পার্সন দেখো ফার্স্ট প্লেস দ্বারা চেঞ্জ হবে, অর্থাৎ এই যে ফার্স্ট পার্সন ছিল সেই জন্য ফার্স্ট প্লেস অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হয়ে আইটা কি হয়ে গেছে, হি হয়ে গেছে, এবং টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী অ্যামটা হয়ে গেছে কি ওয়াজে রূপান্তর হয়েছে। তো এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন চেঞ্জ করে থাকি। ওকে, নেক্সট আমরা দেখব রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেড অপরিবর্তিত থাকবে। রিপোর্টিং ভার্ব কোনটা, এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এইটা হলো রিপোর্টিং স্পিচ। আরো একবার বলে দিই, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচের ভার্ব কোনটা, এই সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এটা হলো রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ। আর এই এম এটা হলো রিপোর্টেড, রিপোর্টেড ভার্ব। তো এখানে কি বলেছে, রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকলে তাহলে সেড অপরিবর্তিত থাকবে। দেখো উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। মাই ফ্রেন্ড সেড, দেখো এখানে কোনো আর টু মি, টু হি, টু ইউ এইসব কিছুই নেই, শুধু জাস্ট মাই ফ্রেন্ড সেড, অর্থাৎ কোনো রকম অবজেক্ট নেই। তাহলে কি বসবে, সেডটা অপরিবর্তিত থেকে বসেই যাবে। দেখো মাই ফ্রেন্ড সেড যেমনটা ছিল বসিয়ে দিলাম, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট আনলাম, তারপর এই আইটা যেহেতু ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ডটা কি অ্যাকচুয়ালি সে, আমার বন্ধু, তাহলে হি। এবং যেহেতু এটা ভিতরে প্রেজেন্ট টেন্স ছিল কিন্তু বাইরে পাস্ট টেন্স ছিল, তার মানে টেন্সটা আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে হি ওয়াজ ইন ডেঞ্জার, বাকিটা যেটা ছিল বসিয়ে দিলাম। তো এই হলো ন্যারেশন চেঞ্জের পরিবর্তন। ওকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। নেক্সট দেখো 6 নম্বর নিয়ম কি বলছে, বা 6 নম্বর উদাহরণ, দ্য টিচার সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে উদাহরণটা কি দিয়েছে, টিচার সেড টু মি, টিচার আমাকে বলল অনেস্টি ইজ বেস্ট পলিসি। তো এটার ন্যারেশন চেঞ্জ কিভাবে করব, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, অনেস্টি ইজ বেস্ট পলিসি অর্থাৎ সততা হলো সব থেকে ভালো হচ্ছে আমাদের অভ্যাস, সততা হলো সব থেকে ভালো অভ্যাস। এটা কিন্তু চিরন্তন সত্য। আগের ক্লাসে একটা দেখেছিলাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটাও কিন্তু চিরসত্য। চিরসত্য কিংবা অভ্যাসগত কোনো কাজ, সেই রকম কাজকে কোনো রকম আমরা পরিবর্তন করব না, না টেন্সের পরিবর্তন করব না কিছু, যেমন থাকবে হুবহু বসিয়ে দেবো কনজাংশনের মাধ্যমে। তো দেখো টিচার সেড টু মি, টিচারটাকে টিচার বসিয়ে দিলাম, যেহেতু সেড টু ছিল তাহলে সেড টু থাকলে কি বলেছি টোল্ড বসবে, তারপর অবজেক্ট মি এবং ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসাতে হয়েছে। কিন্তু এটা কি অনেস্টি ইজ বেস্ট পলিসি, এটা কি এটা চিরন্তন সত্য। তো এটা পুরোটাই বসে যাবে কোনো রকম পরিবর্তন ছাড়া, তাহলে পুরোটা বসিয়ে দেবো অনেস্টি ইজ বেস্ট পলিসি। যদি আমরা অন্যান্য ন্যারেশন চেঞ্জের মতো এটা এখানে অনেস্টি ইজ রয়েছে, বাইরে পাস্ট টেন্স রয়েছে, দেখে এখানে যদি ওয়াজ করে দিতাম তাহলে হয়ে যেত কথাটার মিনিং যে সততা আগে ভালো কাজ ছিল, এখন আর ভালো কাজ নয়। কিন্তু এটা চিরন্তন সত্য, সততা সবসময়ই ভালো কাজ। তো সেই জন্য এটার কোনো রকম পরিবর্তন হবে না, একই রকম থেকে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব আরো একটি নিয়ম। দেখো রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হয় না। দেখো রিপোর্টিং ভার্ব অর্থাৎ কি বলছে, বাইরেও প্রেজেন্ট টেন্স আবার ভিতরেও প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি বাইরে পাস্ট টেন্স থাকে তার মানে আমাদের ভিতরেরটাকেও দেখতে হবে, যদি প্রেজেন্ট টেন্স থাকে ভিতরে তাহলে পাস্ট টেন্স হবে, যদি দুটোই পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যেটা আমরা গত ক্লাসে নিয়মে শিখেছিলাম। আর যদি বাইরে পাস্ট টেন্স ভিতরে ফিউচার টেন্স থাকে তখন সেটাও আমাদের ফিউচারটাকে পাস্ট টেন্সে করতে হবে।
এইভাবে কিন্তু পরিবর্তন করতে হয়েছিল, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। কিন্তু আজকে দেখো বাইরেও পাস্ট টেন্স শেষ, আবার ভিতরেও বাইরেও প্রেজেন্ট টেন্স শেষ এবং ভিতরেও প্রেজেন্ট টেন্স অ্যাম। তো তার মানে কোনো রকম টেন্সের পরিবর্তন করার দরকার নেই, শুধু পার্সনটা পরিবর্তন করলেই হবে। দেখো রাজা সেজ, রাজা বলে আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। তো দেখো রাজা শেষ যেমন ছিল বসিয়ে দিলাম। এখানে দেখো যদি এখানে শেষ টু মি থাকতো, তাহলে এই শেষ টুর জায়গায় কি বসাতাম আমরা, যেহেতু এস যুক্ত রয়েছে তার মানে আমরা কি করতাম, টেলস করতাম। কিন্তু যেহেতু এখানে শেষ রয়েছে শুধু, তার মানে আমরা শুধু শেষ বসিয়ে দেবো। তাহলে রাজা শেষ, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট নিয়ে আসলাম। এবার দেখো এখানে ফার্স্ট পার্সন রয়েছে, তো ফার্স্ট পার্সন থাকার জন্য এখানে সাবজেক্ট রাজা, তো রাজা অনুযায়ী পরিবর্তিত হবে। তো এখানে রাজাটাকে সে, তাহলে হি ইজ ভেরি হ্যাপি, কোনো রকম পরিবর্তন হলো না, শুধুমাত্র পরিবর্তন হয়েছে কি পার্সনটার। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট দেখো 8 নম্বর নিয়ম, ডাইরেক্ট স্পিচে সাবজেক্ট উই দ্বারা মানব জাতিকে বোঝালে উই এর পরিবর্তন হয় না, যেটা আমরা গত ক্লাসেও শিখেছিলাম। আরও একবার এটা রিভাইজ দিচ্ছি, যদি ডাইরেক্ট স্পিচে উইটাকে গোটা সমগ্র মানব জাতিকে বোঝায়, অর্থাৎ সমগ্র মানব জাতিকে বোঝানো মানে যে কথাটা বলছে সেও কিন্তু ওই উই কথাটার মধ্যে ইনক্লুডেড, সেই কারণে কোনো রকম পরিবর্তন করতে হয় না। ওকে, না কোনো রকম পার্সনের পরিবর্তন হবে, না কোনো রকম ভার্বের বা টেন্সের পরিবর্তন হবে। দেখো একটা উদাহরণ, দ্য ইমন সেড টু মি উই আর মর্টাল, ইমন বলল যে আমরা মরণশীল। ঠিক আছে, দেখো এটা যেমন চিরন্তন সত্য, আবার এটা কি এই উইয়ের মাধ্যমে কি বোঝাচ্ছে, গোটা মানব জাতি। এই গোটা মানব জাতির মধ্যে কিন্তু ইমনও ইনক্লুডেড, সেই কারণে কোনো রকম পরিবর্তন হবে না। ইমন বলল যে আমরা মরণশীল, তো এই কথাটা যেমন চিরন্তন সত্য, সেরকমই আবার আমরা অন্য দিক থেকে দেখতে গেলে এই উই যে ব্যবহার করা হয়েছে, এই উইটার মধ্যে কি ইমন নিজেও ইনক্লুডেড, সে কারণে এই উইটার কোনো রকম পরিবর্তন হবে না। তো দেখো যেহেতু সেট টু রয়েছে, তাহলে কি করব, ইমন টোল্ড মি, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট আনলাম, তারপর উই আর মর্টাল। এবং দেখো এখানে কি এই উই ওয়ার দিইনি, কিন্তু আমরা কোনো রকম টেন্সেরও পরিবর্তন করিনি। কেন করিনি, এটা চিরন্তন সত্য কথা। ঠিক আছে, আমরা মরণশীল, এটা চিরন্তন সত্য কথা, ওই জন্য উই আর মর্টাল পুরোটা যেমন ছিল সেরকম বসিয়ে দিয়েছি। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট, ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যের আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করে থাকব। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব, দেখো এই জাতীয় সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ এই রকম সেন্টেন্স বা বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায়, এবং প্রশ্নের শেষে যেহেতু জিজ্ঞাসা করছি, তাহলে এই প্রশ্নবোধক এই জিজ্ঞাসা চিহ্নটি কিন্তু অবশ্যই থাকবে। উদাহরণ দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। দেখো শেষে কি রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে তোমার নাম কি, এটা একটা প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞাসা করা হচ্ছে। তো এই রকম সেন্টেন্স থাকলে, প্রশ্নবোধক সূচক সেন্টেন্স থাকলে, সেটার কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব, পরবর্তী পেজ থেকে নিয়মগুলো দেখব। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য যা যা করণীয় নিচে দেয়া রইল। দেখো 1 নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচটি প্রশ্নবোধক বাক্য হইলে রিপোর্টিং ভার্বের সে বা টেল থাকলে উঠে গিয়ে আস্ক বা এনকোয়ারি অফ বা ডিমান্ড শব্দটি বসাতে হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটা বসালেই হবে, হয় আস্ক বা এনকোয়ারি অফ বা ডিমান্ড, এই তিনটে কথার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আরো একবার বলছি, রিপোর্টেড স্পিচে প্রশ্নবোধক থাকলে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে, সেখানে যদি আমরা প্রশ্নবোধক বাক্য দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, তাহলে রিপোর্টিং ভার্ব যেটা বাইরে থাকে ইনভার্টেড কমার, সেই ভার্বে সে বা টেল থাকলে সেটা উঠে গিয়ে কি হবে, আস্ক বসবে। আর যদি সেড থাকতো তাহলে কি হতো, ইডি যোগ করে দিতাম, আস্কের সাথে আস্কড করে দিতাম। ঠিক আছে, এখানে সে থাক, সেড থাক, সেড টু থাক, যাই থাক, আস্কড করে দিতাম। ওকে, তারপর দেখো আরো একটি গুরুত্বপূর্ণ, ইন্টারোগেটিভ বাক্যটিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে, অর্থাৎ উত্তরের ক্ষেত্রে ফুল স্টপ বসবে। অর্থাৎ যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করছি, তখন কিন্তু এই আর প্রশ্নবোধক বাক্য রাখলে আমাদের হবে না,
আমাদের কি করতে হবে, হ্যাঁ বাচক বাক্যে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে দিতে হবে। অর্থাৎ যেটা আমরা ইনডাইরেক্ট স্পিচ করব সেখানে কোনো রকম প্রশ্ন চিহ্ন থাকবে না, সেখানে ফুল স্টপ চিহ্নটি থাকবে। ওকে, তো এই যে নিয়মটা দেখলাম, নেক্সট পেজে আমরা একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। দেখো উদাহরণটা করার আগে আর একটা নিয়ম আমরা দেখে নিই। তো দেখো 3 নম্বর নিয়মটা, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকে সেই বাক্যটি যদি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুজ, হোয়াই এবং হাউ, অর্থাৎ এগুলোকে কি বলা হয়, WH ওয়ার্ড, WH ওয়ার্ড। ওকে, এই WH ওয়ার্ড ইত্যাদি দ্বারা আরম্ভ না হইলে ইনডাইরেক্ট ন্যারেশনের করিবার সময় ইনভার্টেড কমা উঠিয়া আমরা কি দেবো, ইফ দেবো। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কি দিচ্ছিলাম, কনজাংশন দিচ্ছিলাম, দ্যাট দিচ্ছিলাম। কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দেবো, ইফ, এইটা দেবো। ইফের সাথে আরো একটি শব্দ বসানো হয়, সেটা হচ্ছে WHETHER, ওয়েদার। এই শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু ওয়েদার স্পেলিংটা একটু কঠিন, সেই জন্য সব থেকে সোজা ইফ, এই ইফটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তার মানে কখন এটা বসাবো, যদি না হু, হুইচ, হোয়াট, হোয়েন এই শব্দগুলো দিয়ে শুরু না হয়। যদি এগুলো থাকে তাহলে আমরা কিন্তু ইফ বসাতে পারবো না, তার কিন্তু আলাদা নিয়ম, সেটা একটু পরেই দেখবো। ঠিক আছে, তাহলে WH ওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা কনজাংশন হিসেবে ইফ দেবো। তো দেখো এই তিনটে নিয়ম দেখলাম আমরা, এই যে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এবার এটার আমরা উদাহরণ দেখব, দেখলেই বুঝতে পারবো। দেখো ডাইরেক্ট স্পিচে একটা দেয়া রয়েছে, হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ। দেখো আর ইউ ইল, এখানে কি কোনো রকম WH ওয়ার্ড আছে, নেই, তার মানে আমাদের কনজাংশন কি হবে, ইফ হবে। তো দেখো কি করলাম, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তার মানে এটা বুঝতে পারছি আমরা এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তো আমরা কি করব, এই সেড টুর জায়গায় কি দিয়ে দেবো, সেড টুর জায়গায় আস্কড করে দেবো। ওকে, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ইডি যোগ করবো আস্কের সাথে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো হি সেড টুর জায়গায় করে দিলাম আস্কড, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ইডি যোগ করলাম আস্কের সাথে। এবার অবজেক্ট কি রয়েছে, মি। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য আমাদের কি লিঙ্কার বা কি কনজাংশন আনতে হবে বলেছি, ইফ, ইফ বসিয়ে দিলাম। এরপর এইখানে দেখো সেকেন্ড পারসন রয়েছে। ঠিক আছে, গত ক্লাসের নিয়মটা মনে করো, যদি সেকেন্ড পারসন থাকে সেটা কি অনুযায়ী পরিবর্তিত হয়, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি অসুস্থ, তার মানে এই তুমিটা কে, আমি, আমাকে জিজ্ঞেস করেছে, তো এখানে হয়ে যাবে আই। দেখো ছিল প্রশ্নবোধক, আমরা করছি কি অ্যাসার্টিভে, এই যে নিয়মটা, সেকেন্ড নিয়মটা, অ্যাসার্টিভ করতে হবে প্রশ্নবোধকটাকে, কোনো রকম জিজ্ঞাসা রাখলে আর হবে না। তো কি হবে, দেখো আই, এবার যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, আয়ের সাথে হওয়ার কথা ছিল এম, যেহেতু ভিতরে প্রেজেন্ট টেন্স কিন্তু এম হবে না, বাইরে পাস্ট টেন্স হওয়ার জন্য ভিতরে হয়ে যাবে ওয়াজ, আই ওয়াজ ইল এবং শেষে ফুল স্টপ। তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর নিয়ম আমরা দেখব। দেখো রিপোর্টেড স্পিচ বাক্যটি যদি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হুম, হোয়ার, হুজ, হোয়াই, হাউ ইত্যাদি দ্বারা যদি আরম্ভ হয়, আগেরটা দেখেছিলাম এগুলো না থাকলে ইফ কনজাংশন বসাই, কিন্তু এবার যদি এই শব্দগুলোই থাকে, WH শব্দ দিয়েই যদি রিপোর্টেড স্পিচটা শুরু হয় তখন কি করব, তখন ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা উঠে উক্ত শব্দটি একই জায়গায় রেখে বাক্যটি অ্যাসার্টিভে পরিণত করে দেব। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই হু, হুইচ, হোয়াট অর্থাৎ WH শব্দ দিয়ে শুরু হয় তাহলে আমাদের কোনো রকম এক্সট্রা কনজাংশন যুক্ত করার দরকার নেই। যেটা থাকবে, অর্থাৎ হু থাকলে হু বসিয়ে দেবো, হুইচ থাকলে হুইচ বসিয়ে দেবো, হোয়াট থাকলে হোয়াট বসিয়ে দেবো, কোনো রকম এখানে কনজাংশন ব্যবহার করব না, শুধু আমরা প্রশ্নবোধক বাক্যটাকে অ্যাসার্টিভে পরিণত করে দেব। উদাহরণ দেখলেই বুঝতে পারবে। দেখো হি সেড টু মি, সে আমাকে বলল, হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং, সে আমাকে বলল তুমি কে এবং কোথায় তুমি যাচ্ছ। দেখো শেষে প্রশ্নবোধক, তার মানে আমাকে সেড টু জায়গায় কি করতে হবে, আস্কড। তাহলে দেখো হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। দেখো এখানে আমরা যখন WH শব্দ ছিল না, এইখানে ছিল না, তখন আমরা কি এনেছিলাম, ইফ এনেছিলাম, কিন্তু এখানে WH শব্দ হু রয়েছে এবং হোয়ারও রয়েছে। তার মানে
এখানে আমরা কোনো রকম ইফ এটা আর বসাবো না, যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো। হু বসিয়ে দিলাম। এবার এইটা যেহেতু প্রশ্নবোধক বাক্যতে রয়েছে, আমাদের চেঞ্জ করতে হবে কিছু অ্যাসার্টিভে, হ্যাঁ বাচকে। তার মানে এই যে বি ভার্বটা পরে যাবে এবং সাবজেক্টটা আগে আসবে। এবার দেখো এখানে ইউ রয়েছে, সেকেন্ড পার্সন থাকলে নিয়ম অনুযায়ী অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয়। আমাকে জিজ্ঞেস করেছে, তার মানে ইউটাকে আমি, তাহলে আই ওয়াজ অ্যান্ড হোয়ার আই ওয়াজ গোয়িং, ঠিক আছে। হু আই ওয়াজ এবং হোয়ার আই ওয়াজ গোয়িং, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করি এটা পুরোটা বুঝতে পেরেছো তোমরা। তো এই ছিল আজকে সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জের ক্লাস। তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জের কিন্তু সম্পূর্ণ নিয়ম শিখে ফেললাম। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে তোমরা। প্রতি সপ্তাহে 2টো দিন করে এইরকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব এবং সম্পূর্ণ নিয়ম শেখার চেষ্টা করব, ওকে। এবং নেক্সট দিন আমরা করব এই ন্যারেশন চেঞ্জের ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, ওকে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।